হাফেজ। প্রথমেই বলি, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইতিহাসটা দেখেন, ওনার উত্থান রাজনৈতিক জীবনের শুরু থেকেই লড়াইয়ের মধ্যে দিয়ে। খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তার চরিত্রিক বৈশিষ্ট্য হলো যে কোনো বিপদে মানুষ যখন পড়েন তার পাশে দাঁড়ান। তো আমার মনে হয় এসআইআর নিয়ে মানুষ বোধহয়, পশ্চিমবাংলার মানুষ যত বড় বিপদে পড়েছেন, এত বেশি বিপদ বোধহয় গত স্বাধীনতার পরে কোনোদিন বাংলার মানুষের কাছে আসেনি। কারণ নিজের অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে গেছিল। আমি বা আমার পিতা বা আমার বন্ধু বা আমার আত্মীয়রা কলকাতা বা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় যারা থাকেন, তারা তো উৎকণ্ঠায় ভুগছিলেন যে তাদের আলটিমেটলি তাদের দেশ ছাড়া হতে হবে কিনা, তাদের ভোটাধিকার থাকবে কিনা। তো এই বিরাট বিপদ, একে মানুষের ওপর স্ট্রেস, বহু মানুষ আতঙ্কে মৃত্যুমুখে পতিত হয়েছে। এমন ঘটনা প্রায় শতাধিক হয়ে গেছে ইতিমধ্যেই। তো যেটা দিয়ে আমি শুরু করলাম যে মমতা ব্যানার্জির জীবনটাই হচ্ছে লড়াই, এবং সেই লড়াইয়ের কারণে যখন তিনি স্বাভাবিকভাবে বারবার দফায় দফায় নির্বাচন কমিশনের কড়া নেড়েছেন, দরজা নাড়ার চেষ্টা করেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, বিভিন্নভাবে চিঠি চাপাটি দিয়েছেন, কিন্তু তারপরেই দেখা যাচ্ছে যে তাদের কোনো হেলদোল নেই, এবং তারা সম্পূর্ণভাবে যে বিশেষ কোনো রাজনৈতিক দলের যেন লোক হয়েই তারা কাজ করছেন। মানে সরাসরি বলতে পারি ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছিল, এবং নির্বাচন কমিশন একটা স্বায়ত্তশাসিত সংস্থা। যদিও ভারতবর্ষের বর্তমান রাজনীতিতে এই ধরনের স্বায়ত্তশাসিত সংস্থা যেগুলো ছিল বা যেগুলো আছে, ইভেন সিবিআই, ইডি, এই যে সংস্থাগুলো, এখন নির্বাচন কমিশনও তার বাইরে রইল না, যেটা রাজনৈতিক দলগুলি দ্বারা পরিচালিত হয়ে গেল। এর আগে বহু বছর স্বাধীনতার পরে অনেক সরকার কেন্দ্রে গেছে, কিন্তু তারা এইভাবে এত নিম্ন মানের রুচি নিয়ে কোনো স্বায়ত্তশাসিত সংস্থাকে ব্যবহার করেননি। তো নির্বাচন কমিশনকে ব্যবহার করার কারণে যখন বারবার আমরা কড়া নাড়ার পরেও, আমাদের নেত্রী দরজা নাড়ার পরেও, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন জানানোর পরেও যখন কোনো সুরাহা হয়নি, তখন আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এবং দিদি যে কথা বলেছেন, আমিও সে কথা বলি, বিচারের বাণী নীরবে নেপৃতে কাঁদছিল। তাই স্বাভাবিকভাবেই আমরা কৃতজ্ঞ, বাংলার মানুষরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো কৃতজ্ঞ বটেই, বরং এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের 3 বেঞ্চের, ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি সহ সূর্যকান্ত বাবু ওখানে ছিলেন, মানে ইনি প্রধান বিচারপতি এখন, তিনি সহ আর যে 2 জন বিচারপতি ছিলেন, তাদের প্রতি আমাদের যথেষ্ট ধন্যবাদ রইল যে বর্তমানে পশ্চিম বাংলায় যে কায়দায় এসআইআর মানে নিবিড় সংশোধন মানে তাদেরকে বাদ দেওয়া নয়। সংশোধন মানে নামের বানান ভুল হতে পারে, তার বয়স ভুল হতে পারে, তার বাবার নাম ভুল হতে পারে, সংশোধনের নাম করে এরা পরিমার্জনা করছিলেন, মানে বাদ দিয়ে দিচ্ছিলেন। সেই বাদ দেওয়াটাকে রোখার দরকার ছিল। মানুষের ভোটাধিকার, যে ভোটাধিকার সঠিকভাবে দেওয়ার কারণে সেই দিনের ঘটনা, আপনারা 21শে জুলাই আমরা ইতিহাস তৈরি করেছিলাম, সেটা হচ্ছে ভোটাধিকারের ভোটপত্র দেওয়ার আন্দোলন ছিল। এই যে আজকে ভোটার কার্ড নিয়ে আমরা ভোট দিতে যাই, সারা ভারতবর্ষের মানুষ দেয়, এই পশ্চিমবাংলার মাটি থেকে সেই আন্দোলন শুরু করেছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে 21শে জুলাই শহীদ হয়েছিল, সেই সময় অনেকগুলো মানুষ, 13 জন মানুষের শহীদ হয়েছিলেন, সেই তারই ফলশ্রুতি হিসাবে পরবর্তীকালে ভোটার আইডি কার্ড আমরা পেয়েছি ভারতবর্ষের মানুষ, শুধু বাংলার নয়, সারা ভারতবর্ষের মানুষ। এবং সেই ভোটাধিকার আজকে আবার নতুন করে চক্রান্ত হচ্ছিল মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা। সুতরাং এই জয়, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের বিশ্বাস, মানে তাদের আস্থা আমরা অর্জন করতে পেরেছি, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একবার প্রমাণ করিলেন যে ভারতবর্ষের বুকে অবিসংবাদী লড়াকু নেত্রী হিসাবে তিনি একমাত্র বর্তমান ভারতবর্ষের সবার আগে এগিয়ে আছেন। তার আগে দেখা যাচ্ছে আপনার জ্ঞানেশ কুমারের সঙ্গে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, তখন দিল্লি পুলিশ ওনার ঘর সার্চ করছেন এবং যারা সঙ্গে গেছিলেন সবাইকে হেনস্থা করেছেন। কি বলবেন আজকে আপনি? কোথায় তাহলে আপনার গণতন্ত্র, আর কোথায় তাহলে গণতন্ত্রের পদ্ধতিতে আপনার এগোচ্ছে বলে? একজন জনপ্রতিনিধি শুধু নয়, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার একটা অঙ্গরাজ্য ভারতবর্ষের, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তার কেন্দ্র সরকারের কোনো দপ্তরে যদি তার সাথে সাক্ষাৎকারের সময় নিয়ে যান, তাহলে তাকে যেভাবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা হয়েছে, তাকে যেভাবে অসম্মান করার চেষ্টা হয়েছে, দিল্লি পুলিশ তো সবাই জানে ওটা দিল্লির সরকারের হাতে নয়, যদি এখন দিল্লির সরকার তো ডবল ইঞ্জিন সরকার, বিজেপিরই সরকার, আর দিল্লি পুলিশ সরাসরি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, অমিত শাহের অধীনে। সেই অমিত শাহের নির্দেশ ছাড়া এত বড় ক্ষমতা হবে না দিল্লি পুলিশের যে আমরা বাংলা ভবন, যেটা বঙ্গভবন,
যেটা স্বাভাবিকভাবেই যেমন বিভিন্ন হাই কমিশনার অফিস তাদের নিজেদের করায়ত্ত থাকে, তেমনি দিল্লির বুকে সমস্ত ভবনগুলো আছে, অন্ধ্র ভবন, বিহার ভবন, কর্ণাটক ভবন, আমাদের বঙ্গভবন, এগুলোর ভেতরে কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব নিরাপত্তা থাকে। সেখানে চেষ্টা হয়েছে সেই নিরাপত্তা ভেঙে আমাদের যারা উঠেছেন বঙ্গবাসী, বাংলার মানুষ, সেখানে যে কারণেই দিয়ে থাকে, শুধু তো আমাদের এই নির্বাচন এসআইআর এর নির্বাচন কমিশনের কাছে যাওয়ার জন্য নয়, ওখানে অন্তত কয়েকশো ঘর আছে যেখানে বহু মানুষ চিকিৎসার জন্য দিল্লি গেলে ওখানে ওঠেন, যেখানে বহু মানুষ চাকরির কারণে, কাজের কারণে গেলে বঙ্গভবনে থাকেন, তাদেরকেও সেই দিন হেনস্থা হতে হয়েছে। অর্থাৎ বঙ্গবাসীর প্রতি একটা হেনস্থা, যেটা অবশ্য নতুন নয়, আজকে গত কয়েক বছর ধরেই দেখছি বাংলার প্রতি একটা বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের এটা বঞ্চনা একটা চরমতম জায়গায় পৌঁছেছে। তো আজকে আমাদের সেই বঞ্চনা শুধু নয়, অত্যাচারিত হতে হলো দিল্লির বুকে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, জনপ্রতিনিধি। এটাকে ধিক্কার জানাই এবং আশা করব দিল্লি পুলিশের সুবুদ্ধি হবে, আগামী দিনে এরকম চেষ্টা যেন তারা আর না করে। আচ্ছা, আপনার তারপরেই সুপ্রিম কোর্টের জয়ের পরেই মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে বাজেট ঘোষণা করলেন। কি বলবেন আজকে, কতটা মানুষের উপকার হয়েছে এই বাজেটে? দেখুন, এটা তো চতুর্থবারের সরকারের আগে ভোট অন অ্যাকাউন্টস হলো। চতুর্থবারের সরকার আমাদের হবেই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে যদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আপনাদের মনে থাকবে আজ থেকে 15 বছর আগে সেই সময় প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, তার সবার আগে ছিল কৃষিজীবী মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত, সেই সময় তৎকালীন যুবকবৃন্দের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত, সেই সময় কলকারখানা বন্ধ হওয়ার সেগুলো খোলার সিদ্ধান্ত। অর্থাৎ এই সিদ্ধান্তগুলো সেদিনকে যিনি প্রথম মুখ্যমন্ত্রী হন বাংলা, সেদিনকে তিনি প্রমাণ করেছিলেন যে জনদরদি বা মানুষের জন্য কাজ করা বা মানুষের জন্য ভাবা তার কাছে সবার আগে অধিকার পায়। তো সেই অধিকার উনি 15 বছর পরে আগামী 5 বছরের জন্য যে সরকার আসবে, তার ভোট অন অ্যাকাউন্টস এখন হলো 3 মাসের, পরবর্তীকালে পূর্ণাঙ্গ বাজেট হবে। সে পূর্ণাঙ্গ বাজেটেও দেখবেন এরই আপনি রূপরেখা, এটা যে তৈরি হলো এটাই আবার রিভাইজ হবে। কারণ আমরা দেখলাম একটা জিনিস খেয়াল করে দেখবেন, সরকারের বাজেট, এটা রাজ্য সরকারের বাজেট, তো যদি আপনি লক্ষ্মীর ভান্ডার বলেন, বেকার ভাতা নতুন করে চালু করার কথা বলেন, এবং আপনার 100 দিনের কাজে টাকা বরাদ্দর কথা বলেন, আশা কর্মী, অঙ্গনবাড়ি কর্মীর কথা বলেন, অর্থাৎ আমি এটা এই কথাগুলো উল্লেখ করছি মানে শুধু এটাই তো বাজেট নয়, এর বাইরেও অনেক বাজেটে টাকা সঞ্চান হয়েছে, আরো অনেক খাতে হয়েছে। কিন্তু আমি কয়েকটা উল্লেখ করলাম যে একদম প্রান্তিক মানুষ যারা পশ্চিম বাংলায় যারা খেটে খায়, মানে রোজ খায় রোজ আনে, যারা দৈনন্দিন রোজগারের ওপর তাদের সংসার চলে, এই ধরনের মানুষদের জন্য কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা আছে, অতীতেও ছিল, এবং যে কারণে আমি আরো অনেক সরকারি কর্মীদের দিয়ে বেড়েছি। আমি সেটা নিয়ে আলোচনা গেলাম না কেন, কারণ আমার কাছে সরকারি কর্মীদের থেকে অনেক বেশি অবহেলিত থাকেন আশা কর্মী, সিভিক পুলিশ কর্মী, যারা বাড়ির বউ, যারা কোনো কাজ করেন না, লক্ষ্মীর ভান্ডার পেয়ে যারা নিজের পায়ের তলায় মাটি পেয়েছেন, যারা মনে জোর পেয়েছেন যে তারাও কিছু করতে পারেন সংসারের জন্য, এইটাকে সাহায্য করা নয়, এটাকে পাশে দাঁড়ানো বলে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে এই বাজেটের মধ্যে দিয়েও আরেকবার দাঁড়িয়ে প্রমাণ করলেন তিনি পশ্চিমবাংলার অবিসংবাদী নেত্রী। এবং আগামী বিধানসভার নির্বাচনে 294টা আসনের নির্বাচনে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি যে উল্লেখ করছেন বারবার, আমরা 250 সিটের মতো আসনে জয়ী হয়ে নতুন করে চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ আবার পাবে। বাংলার একটা নতুন